আসসালামু আলাইকুম। 18 বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি নাজিয়াত শাহরিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের বৈঠক। নরেন্দ্র মোদীর সাথে দ্বিপাক্ষিক বৈঠককাল গুরুত্ব পাবে আঞ্চলিক ও ভূ রাজনৈতিক ইস্যু। আওয়ামী লীগকে দুর্নীতিবাজ বানিয়ে সরকার পতনে ষড়যন্ত্র করছে বিএনপি, অভিযোগ ওবায়দুল কাদেরের। ঢালাওভাবে দুর্নীতির গুজব ছড়িয়ে পুলিশকেও আক্রমণ করছে দলটি। সিলেটের 700 আশ্রয় কেন্দ্রে 22,000 বানভাসী মানুষ, পরিস্থিতি উন্নতির দিকে। এবং ফিরতি প্রথম হজ ফ্লাইট ঢাকায়, আজ ফিরবেন 4,000 যাত্রী, ব্যবস্থাপনায় খুশি হাজিরা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। শুক্রবার সন্ধ্যায় ভারতের রাজধানী দিল্লির হোটেল তাজ প্যালেসে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লিতে পৌঁছানোর পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশ ভারতের গুরুত্বপূর্ণ অংশীদার ও বিশ্বস্ত প্রতিবেশী। এই সফর দ্বিপক্ষীয় অংশীদারিত্বকে আরও জোরদার করবে। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এ সময় উপস্থিত ছিলেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 21 ও 22 জুন ভারত সফর করছেন। নরেন্দ্র মোদী সরকার গঠনের পর এটাই শেখ হাসিনার প্রথম দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় সফর। আগামীকাল ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন বাংলাদেশের সরকার প্রধান। পরে দুদেশের প্রধানমন্ত্রীর মধ্যে অনুষ্ঠিত হবে শীর্ষ বৈঠক। এই বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেয়া মধ্যাহ্ন ভোজে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর বৈঠকে দ্বিপাক্ষিক বিষয়ের চেয়ে বেশি গুরুত্ব পেতে পারে আঞ্চলিক ও ভূ রাজনৈতিক ইস্যু, এমন অভিমত জানিয়ে কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, নতুন মেয়াদে দায়িত্ব নিয়ে দুদেশের সম্পর্ককে ভিন্ন মাত্রা দিতে পারেন দুই শীর্ষ নেতা। একই সাথে তারা বলেন, তিস্তা চুক্তি সহ অমীমাংসিত ইস্যু সমাধান, কানেক্টিভিটি ও বাণিজ্য সমঝোতার ক্ষেত্রে দেশের স্বার্থ সংরক্ষণে জোরালো অবস্থান নিতে হবে বাংলাদেশকে। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগদানের পর 2 সপ্তাহের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফর। নতুন মেয়াদে সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পর দুই শীর্ষ নেতার প্রথম দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে এই সফরে। এ সময় দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের পাশাপাশি চীন ভারতকে ঘিরে আঞ্চলিক রাজনৈতিক ইস্যু প্রাধান্য পেতে পারে বলে জানান বিশ্লেষকরা। এই ভিজিটে বিশ্ব একটা প্রেক্ষাপট নিয়ে আলোচনা হবে, সাউথ এশিয়ার পলিটিক্স নিয়ে আলোচনা হবে। এই এলাকায় বিভিন্ন যে উদীয়মান শক্তি, চীন, জাপান, তাদের নিয়েও তাদের অবস্থান কি, বাংলাদেশ কিভাবে তাদেরকে দেখে, এক্সচেঞ্জ অফ ভিউজ হয়েই থাকে, আরও হয়তো খুব ফোকাসড হবে। আমাদের তরফ থেকে তো মিয়ানমার একটা বড় ইস্যু। শ্রীলঙ্কা বলেন, মালদ্বীপস বলেন, এই সবগুলো দেশে কিন্তু চীনারা বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তারা অংশগ্রহণ করছে এবং সেই ক্ষেত্রে ভারতের জন্য এটা একটা চিন্তার কারণ। তারা এটাকে কৌশলগতভাবে মনে করে যে এই দক্ষিণ এশীয় অঞ্চল, এখানে চীনের মতো শক্তির অংশগ্রহণ কম থাকাই ভালো। বিশ্লেষকরা বলছেন, তিস্তা মহাপরিকল্পনায় ভারতের আগ্রহ নতুন করে আলোচনা তৈরি করেছে। যদিও এরই মধ্যে চীনের ঋণ নিয়ে তিস্তা প্রকল্প বাস্তবায়নে আগ্রহ জানিয়েছে বাংলাদেশ। বড় প্রকল্প বাস্তবায়ন করতে গেলে এখন ভারতও যদি চায়, চীনও যদি চায়, তাহলে আমাকে তো সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কার সক্ষমতা আছে এই ধরনের বড় প্রকল্প বাস্তবায়ন, সেটাও আমাকে চিন্তা করতে রাখতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের সফরেও তিস্তা চুক্তির আলো দেখার সম্ভাবনা ক্ষীণ। তবে আন্তঃসীমান্ত সংযোগ, বিনিয়োগ, মোংলা বন্দরের ব্যবস্থাপনা ও বিদ্যুৎ বাণিজ্য সহ বেশ কয়েকটি বিষয় হতে পারে সমঝোতা ও চুক্তি। বর্ডার ইস্যুস রয়েছে, এনার্জি বড়ভাবে আসবে, কানেক্টিভিটি বড়ভাবে আসবে, বিশেষ করে রেল কানেক্টিভিটি। একমুখী কানেক্টিভিটি হলে কিন্তু তাতে আমরা আলটিমেটলি বেনিফিশিয়ারি হব না। এই কানেক্টিভিটির ফলে দ্বিপাক্ষিকভাবে আমরা কে কতটা লাভবান হলাম তার একটা কিন্তু মূল্যায়ন বোধের দরকার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর সবশেষ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় 2022 সালের সেপ্টেম্বরে দিল্লিতে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। আওয়ামী লীগকে দুর্নীতিবাজ বানিয়ে সরকার পতনে ষড়যন্ত্র করছে বিএনপি বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ঢালাওভাবে দুর্নীতির গুজব ছড়িয়ে পুলিশকেও আক্রমণ করছে দলটি। সেনাবাহিনীর বিরুদ্ধেও তাদের মতলব রয়েছে। দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালি পূর্ব সমাবেশে তিনি একথা বলেন। ষড়যন্ত্র করে সরকারের পতন করা যাবে না জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের ক্ষমতার উৎস জনগণ। ধাক্কা দিলে এই দল পড়ে যাবে না। আরো জানাচ্ছেন ইয়াসিন রানা। ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী প্লাটিনাম জুবিলি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রার আয়োজন করে আওয়ামী লীগ। রাজধানী সহ ঢাকা জেলার আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা রং বেরঙের ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড নিয়ে যোগ দেন র্যালিতে। এতে শাহবাগ থেকে কাকরাইল পর্যন্ত পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের তৈরি হয়। আওয়ামী লীগকে যারা নিশ্চিহ্ন করতে চেয়েছিল সেই নমরুদের গোষ্ঠী বিএনপি জামাত ধ্বংস হয়ে গিয়েছে। বাংলাদেশের নানান জায়গায় ষড়যন্ত্র করে তারা নির্বাচনে আসে না, নির্বাচন পাঞ্চাল করতে চায়। প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি পূর্ব সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, পুলিশ ও সেনাবাহিনীর বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে বিএনপি। গুজব ছড়িয়ে বিএনপি সরকার পতনের ষড়যন্ত্র করছে। পুলিশকে ঢালাওভাবে আক্রমণ করছে, সেনাবাহিনীর বিরুদ্ধেও তাদের সেই মতলব আছে। গুজব ছড়িয়ে আমাদেরকে দুর্নীতিবাজ দল বিএনপি আজকে আমাদেরকে দুর্নীতিবাজ বানানো চক্রান্ত করছে। তিনি বলেন, আওয়ামী লীগ আন্দোলনে ভয় পায় না। আওয়ামী লীগ সবসময় বিএনপিকে মোকাবেলায় রাজপথে থাকবে বলেও জানান ওবায়দুল কাদের। আন্দোলন করবেন 28 অক্টোবরের মতো, পালিয়ে যাবেন না তো। আপনাদের আন্দোলন তো ভুয়া ভুয়া ভুয়া। র্যালিটি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে শুরু হয়ে সায়েন্স ল্যাব হয়ে ধানমন্ডি 32 নম্বরে গিয়ে শেষ হয়। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। সিলেটে বন্যার ভয়াল থাবা সর্বস্ব কেড়ে নিয়েছে অনেক পরিবারের। তবে এরই মধ্যে কিছুটা উন্নতি হয়েছে সেখানকার বন্যা পরিস্থিতির। গেল দুদিনে উজানে পানি সরে গিয়ে বসত ভিটা জাগতে শুরু করেছে। সিলেট থেকে আরো জানাচ্ছেন মনির হোসেন তপু, ক্যামেরায় ছিলেন ইমদাদুল হক। কোম্পানিগঞ্জের চাতলপাড়ার বাসিন্দা ভূমিহীন বাচ্চু মিয়া। বন্যায় বৃদ্ধ বাবা মা ও 4 ছেলে মেয়ে নিয়ে নিরুপায় তিনি। গোলা ভরা ধান পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে। একমাত্র সম্বল গবাদি পশুর খাবারও নেই। একটি বছর আবারও অনিশ্চয়তার মধ্যে কাটবে এই পরিবারটির। চাল, ধান, বাদাম অনেক কিছু নষ্ট হয়েছে এই পানির কারণে। এখন চলা বড় কষ্ট। এখানে বসবাস করা আরো 40টি পরিবারের একই অবস্থা। অনেকের ঘরবাড়ি ভেঙে গিয়েছে। রাস্তাঘাট সব পানির তলায়। চোখ যত দূর যায় চারদিকে পানি। নাও নাই দুন নাই ঘরের মাঝে দেখেন গে পানির তলে ঘর। অন্ত আমটার মানুষ জীবন বাঁচাইছে। ধান চালা ছিল এগুলা তো সব পানি নিয়ে গেছে, বুঝছেন নি। এখন আমাদের খাওয়া দাওয়া কষ্ট। বন্যার পানি কমতে থাকায় বসত ভিটায় অনেকে ফিরে বেঁচে যাওয়া অবশিষ্ট জিনিসপত্র ঠিকঠাক করছেন। তবে জিনিসপত্রের চুরি হওয়ার ভয়ে অনেক পরিবার জীবনের ঝুঁকি নিয়ে পানির মধ্যেই কোনোভাবে দিন যাপন করছেন। ব্যবসা থাকতে হতে পয়সাগিরি থাকলে ব্যবসা করতে, আমরা তো এইগুলোও নাই। আমার আগের বাড়ি নদী ভেঙে নিছে, আমি আইছি আওয়ারের মধ্যে। স্যার খুব আমার কষ্ট আছে। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, কানাইঘাট, জৈন্তাপুর এবং জকিগঞ্জে। সুরমা ও কুশিয়ারা নদীর পানি এখনো কিছু স্থানে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শুধুমাত্র সিলেট জেলায় প্রায় 10 লাখ মানুষ এখনো পানিবন্দী রয়েছে। এদের মধ্যে অনেকেই সবকিছু হারিয়ে এখন নিঃস্ব প্রায়। তাই সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে এদের পুনর্বাসন করা হোক, এমনটাই প্রত্যাশা করছেন ক্ষতিগ্রস্তরা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, কোম্পানিগঞ্জ, সিলেট।
417 জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফিরতি হজ ফ্লাইট ঢাকায় পৌঁছেছে। সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাজিদের ফুল দিয়ে স্বাগত জানান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জাহিদুল ইসলাম ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান। সুস্থ ও শান্তিপূর্ণভাবে হজ সম্পন্ন করে দেশে ফিরে সন্তোষ জানান যাত্রীরা। আলহামদুলিল্লাহ, অনেক ভালো ছিল। এবার হজ আয়োজন খুব সুন্দর ছিল, বিমানের ব্যবস্থা ভালো ছিল। আমরা খুব সুন্দর সহজভাবে প্রত্যেকটা স্টেপস পার হয়েছে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানকে যেন আল্লাহ হজে নেন। পৃথিবীর সকল মানুষের জন্য আমরা মঙ্গল কামনা করেছি। ফিলিস্তিনবাসীর জন্য আলাদা করে নাম উল্লেখ করে দোয়া করেছি। প্রি হজ ফ্লাইট আজকে থেকে শুরু হয়েছে, আমাদের সর্বাত্মক প্রস্তুতি আছে। তার অংশ হিসেবেই ব্যবস্থাপনা, যেটা জমজমের পানি ডিস্ট্রিবিউশন, প্রায় 10 মিনিটের মধ্যে লাগেজ নিয়ে এবং পানি নিয়ে আমাদের সম্মানিত হাজিরা বের হয়ে গেছেন এবং এটা আজকে শুরু। তো এইভাবেই আমরা আমাদের সর্বাত্মক প্রস্তুতি রাখব। জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। রাজধানী ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে সেনাবাহিনী প্রধান জাতির পিতা এবং তার পরিবারের সদস্য সহ 1975 সালের 15 আগস্ট শাহাদাত বরণকারী সকলের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন। এ সময় সেনা সদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাম্প্রতিক সময়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ পুলিশের সাবেক ও বর্তমান সদস্যদের নিয়ে ধারাবাহিকভাবে আংশিক উদ্দেশ্যপ্রণোদিত ও ঢালাও প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে বলে দাবি করেছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। এর তীব্র প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। অ্যাসোসিয়েশনের সভাপতি পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল স্বাক্ষরিত এক বিবৃতিতে ভবিষ্যতে পুলিশ বাহিনী সম্পর্কে কোনো ধরনের প্রতিবেদন প্রকাশের ক্ষেত্রে অধিকতর সতর্কতা অবলম্বন ও সাংবাদিকতার নীতিমালা যথাযথভাবে অনুসরণের অনুরোধ জানানো হয়। গণমাধ্যমে প্রকাশিত এ ধরনের রিপোর্টের অধিকাংশ ক্ষেত্রে কোনো তথ্যসূত্রের উল্লেখ নেই। এ ধরনের রিপোর্টে বাংলাদেশ পুলিশের পেশাদার সদস্যদের মনোবল ক্ষুণ্ণের পাশাপাশি পুলিশের ভাবমূর্তি নষ্ট করার যথেষ্ট অবকাশ রয়েছে। ভারত সফরে গিয়ে দিল্লির কাছ থেকে তিস্তার পানির ন্যায্য হিস্সা এবং অমীমাংসিত ইস্যুগুলোতে এবার সফলতা আদায় করে না আসতে পারলে জনগণ প্রধানমন্ত্রীকে কোনো ছাড় দেবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী নাগরিক পরিষদ আয়োজিত এক সমাবেশে তিনি একথা বলেন। বর্তমান সরকারকে অগণতান্ত্রিক আখ্যা দিয়ে তিনি আরও বলেন, বাংলাদেশের উপর দিয়ে ভারতের রেল লাইন নির্মাণের প্রস্তাব মেনে নেওয়ার সঠিক সিদ্ধান্ত হবে না। ভারত, তুমি আমাদের বন্ধু থাকো, কিন্তু বন্ধু বলে আজকে আমার বাংলাদেশের সব কিছু তুমি কেড়ে নিয়ে যাবে আর আমার ন্যায্য হিস্সা থেকে আমাকে বঞ্চিত করবে। বাংলাদেশের জনগণ গরিব হতে পারি, কিন্তু আমাদের আত্মমর্যাদা অনেক বড়। দামি নির্বাচন দিয়ে সেই সরকারের প্রধান আজকে আবার দিল্লি যাবেন, কি নিয়ে আসবে? আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের অর্ধবার্ষিক ব্যবসা ক্লোজিং প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় বীমা গ্রাহকের মধ্যে 3,75,00,000 টাকার বীমা দাবি চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট BM ইউসুফ আলী। তিনি বলেন, দ্রুততম সময়ে দাবি পরিশোধ করে পপুলার লাইফ পলিসি হোল্ডারদের আস্থা অর্জন করেছে। অনুষ্ঠানে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক BM শওকত আলী, ঊর্ধ্বতন উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহার হোসেন, নওশির আলী নাইম, আবু তাহের, ফিরোজ ইফতেখার, ইমাদ উদ্দিন আহমেদ প্রিন্স ও হাবিবুর রহমান উপস্থিত ছিলেন। টি20 বিশ্বকাপের খবর।
বৃষ্টি আইনে অস্ট্রেলিয়ার কাছে 28 রানে হেরে টি-20 বিশ্বকাপে সুপার 8 পর্ব শুরু করল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিগায় প্রথমে ব্যাট করে 8 উইকেটে 140 রান তোলে টাইগাররা। জবাবে অস্ট্রেলিয়া 2 উইকেটে 100 রান তোলার পর বৃষ্টিতে আর খেলায় মাঠে গড়ায়নি। পরে বৃষ্টি আইনে অজিদের জয়ী ঘোষণা করা হয়। ম্যাচ সেরা হ্যাট্রিক ম্যান প্যাট কামিন্স। পরাগ আরমানের রিপোর্ট। প্যাট কামিন্সের হ্যাট্রিকে অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জ জানানো গেল না। পরে অজি ব্যাটারদের সঙ্গে বৃষ্টি যোগ দিয়ে ম্যাচটি শেষ করে দেয়। তাতে টি-20 বিশ্বকাপে সুপার 8-এ নিজেদের প্রথম ম্যাচে বৃষ্টি আইনে অজিদের কাছে হার বাংলাদেশের। বৃষ্টির আনাগোনা দেখে 141 রানের টার্গেটে নেমে দ্রুত গতিতে রান তুলতে থাকেন অস্ট্রেলিয়ার 2 ওপেনার ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেড। পাওয়ার প্লেতেই দলের স্কোরে যোগ 59 রান। এরপর বৃষ্টির হানায় খেলা থেমে যায়। 15 মিনিট পর শুরু হলে 31 রান করা ট্রাভিস হেডের উইকেট তুলে নেন রিশাদ হোসেন। অধিনায়ক মিচেল মার্শকে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন রিশাদ। এরই মধ্যে ওয়ার্নার 50 তুলে নেন। 11 ওভার 2 বলে 2 উইকেটে 100 রান তোলার পর বৃষ্টিতে আর খেলা শুরুই হতে পারেনি। ডাকওয়ার্থ লুইস মেথডে 28 রানে জয় ঘোষণা করা হয় অজিদের। এর আগে ইন্টিগায় টসে হেরে ব্যাটিংয়ে নেমে দলের স্কোরে কোনো রান যোগের আগেই মিচেল স্টার্কের শিকার তানজিদ হাসান তামিম। এরপর লিটন দাসের সঙ্গে জমে যায় নাজমুল হাসান শান্তর জুটি। 48 বলে দলের স্কোরে যোগ 58 রান। জুটি ভাঙে 25 বলে 16 রান করা লিটনের বিদায়ে। এরপর বাংলাদেশের উপর দিয়ে ঝড় বইয়ে দেন অজি বোলাররা। রিশাদের পর বিদায় নেন 36 বলে 41 রান করা নাজমুল হাসান শান্ত। প্রত্যাশার প্রতিদান দিতে ব্যর্থ সাকিব আল হাসানও। এরপর তো প্যাট কামিন্সের হ্যাট্রিকের শিকার মাহমুদুল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান এবং তাওহিদ হৃদয়। ব্রেটলির পর টি-20 বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে কামিন্সও হ্যাট্রিক করলেন। শেষ পর্যন্ত 140 রানে থামে 8 উইকেট হারানো বাংলাদেশ। পরাগ আরমান, এটিএন বাংলা। পার্টিক্স খেলার খবর। স্লোভাকিয়াকে 2-1 ব্যবধানে হারিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় রাউন্ডে খেলার স্বপ্নটা বাঁচিয়ে রাখল যুদ্ধবিধ্বস্ত দেশ ইউক্রেন। অবশ্য জার্মানি ডুসেলডর্ফে এই ম্যাচে ফেভারিট হিসেবে খেলতে নামে কোচ সেরহি রেভরভের দল। কিন্তু খেলার 17 মিনিটে স্লোভাকিয়াকে এগিয়ে দেন ইভান সারাঞ্জ। 1 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্লোভাকরা। দ্বিতীয়ার্ধে গোল শোধে মরিয়া হয়ে ওঠে ইউক্রেন। 54 মিনিটে মিকোলা শাপারেঙ্কো ম্যাচে 1-1 গোলের সমতা ফেরান। 80 মিনিটে বদলি খেলোয়াড় রোমান ইয়ারেমচুক ইউক্রেনের 2-1 ব্যবধানে জয় নিশ্চিত করেন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের বৈঠক। নরেন্দ্র মোদীর সাথে দ্বিপাক্ষিক বৈঠককাল গুরুত্ব পাবে আঞ্চলিক ও ভূ রাজনৈতিক ইস্যু। আওয়ামী লীগকে দুর্নীতিবাজ বানিয়ে সরকার পতনে ষড়যন্ত্র করছে বিএনপি, অভিযোগ ওবায়দুল কাদেরের। ঢালাওভাবে দুর্নীতির গুজব ছড়িয়ে পুলিশকেও আক্রমণ করছে দলটি। সিলেটের 700 আশ্রয় কেন্দ্রে 22,000 বানভাসী মানুষ, পরিস্থিতি উন্নতির দিকে। এবং ফিরতে প্রথম হজ ফ্লাইট ঢাকায়। আজ ফিরবেন 4,000 যাত্রী, ব্যবস্থাপনায় খুশি হাজিরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।